মুভির শুরুতেই আমরা সুরা নামের একজন অটোরিকশা চালককে দেখতে পাই। সে একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিল। এমন সময় সেখানে তার মা এসে তাকে বলতে থাকে, তুমি ভোরে বাড়ি থেকে বেরিয়ে যাও আর গভীর রাতে ফিরে আসো। ঘরে খাবার আছে কি নেই সেদিকে তোমার কোনো খেয়ালই নেই। আর তুমি রশিদের পেছনে এত সময় নষ্ট করলে, তবুও সে এখনও তোমার ভিসার কাজটাই করে দিল না। মায়ের এসব কথা শুনে সুরার মেজাজ পুরোপুরি খারাপ হয়ে যায় এবং সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে আমরা একটি কলেজের কিছু শিক্ষার্থীকে মিউজিক প্রোগ্রামের প্রস্তুতি নিতে দেখতে পাই। ঠিক তখনই সেখানে একটি মেয়ে এসে সবাইকে জানায় নাইলা আজকে গান গাইতে আসতে পারবে না, কারণ তার বাবা মা তাকে বাড়ি থেকে বের হতে নিষেধ করেছে। এরপর দৃশ্য বদলে নাইলার বাড়িতে চলে আসে। সেখানে দেখা যায় সে মোবাইলে কারোর সঙ্গে মেসেজে কথা বলছে। এমন সময় তার মা এসে মোবাইলটাকে কেড়ে নিয়ে বলে, তোমার বাবা তোমাকে একটা ছেলের সঙ্গে বাইকে ঘুরতে দেখেছে, এত কিছুর পরেও তোমার কোনো শিক্ষা হলো না। এরপর মা মোবাইলটা নাইলার বাবার হাতে তুলে দেয়। তখন জানা যায় নাইলার বাবা আর কেউ নয়, সে আসলে রশিদ নিজেই, যার কাছে সুরা তার ভিসার কাজের জন্য বারবার ঘুরছে। রশিদ নাইলাকে বলে, তোমার এসব আচরণের কারণেই আমরা তোমার বিয়ে ঠিক করে ফেলেছি। আজ থেকে তুমি আর কারোর সঙ্গে ফোনে বা মেসেজে কথা বলতে পারবে না। এরপর আমাদের পরিচয় হয় মনোহর নামের একজন ব্যক্তির সঙ্গে। সে একটি শুটিং লোকেশনে গিয়ে সুপারস্টার প্রেমলালের সঙ্গে দেখা করতে চায়, কিন্তু প্রেমলাল সেখানে উপস্থিত ছিল না। তাই মনোহর সেখান থেকে বাইরে চলে আসে। আসলে মনোহর একজন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক। একসময় সে অনেক সুপারহিট সিনেমা নির্মাণ করেছিল, কিন্তু একটি সিনেমার শুটিংয়ের সময় দুর্ঘটনায় সেই ছবির নায়কের মৃত্যু হয়ে যায়। সেই ঘটনার পর থেকে তিনি আর কোনো সিনেমা পরিচালনা করেননি। তবে এবার সে একটা নতুন প্রজেক্ট নিয়ে কাজ শুরু করতে চায়। শুটিং লোকেশন থেকে বের হওয়ার পর মনোহর একটি অটোরিকশা পায়, যেটি চালাচ্ছিল সুরা। সে অটোতে উঠে নিজের গন্তব্যের দিকে রওনা দেয়। পথে সুরা ও মনোহরের মধ্যে নানা বিষয়ে কথা হয়। কিছুক্ষণ পর মনোহর গন্তব্যে চলে আসে। অটো থেকে নেমে ঠিক তখনই মনোহরের কাছে একটি ফোন আসে। ফোনে কথা বলতে গিয়ে সে নিজের ব্যাগটি অটোরিকশার ভেতরে রেখে চলে যায়। এদিকে পরে সুরার অটোতে প্রচুর সবজি তোলা হয়, যার কারণে মনোহরের ব্যাগটি পুরোপুরি সবজি নিচে চাপা পড়ে যায়। অন্যদিকে মনোহর বুঝতে পারে যে তার ব্যাগটি অটোতে রয়ে গেছে। এরপর বিভিন্ন অটোরিকশার চালককে সুরার চেহারার বর্ণনা দিয়ে তার খোঁজ করতে শুরু করে, কিন্তু কেউই সুরাকে চিনতে পারছিল না। তখন অন্য চালকেরা তাকে ট্রাফিক পুলিশের সাহায্য নিতে পরামর্শ দেয়। এরপর মনোহর সুভাষকে ফোন করে পুরো ঘটনাটা জানায়। বোঝা যায় তারা দুজন আগে থেকে একে অপরকে চিনত। সম্ভবত তারা একসঙ্গে চলচ্চিত্রে কাজ করেছিল। সুভাষ তাকে আশ্বস্ত করে বলে, চিন্তা করো না, তোমার ব্যাগ অবশ্যই খুঁজে পাওয়া যাবে। রাতে মনোহরকে তার হোটেল রুমে দেখা যায়। তখন তাকে জানানো হয় নিচে একজন তার সঙ্গে দেখা করতে এসেছে। নিচে গিয়ে জানতে পারে যে সেই ব্যক্তি একজন বড় চলচ্চিত্র প্রযোজক। আসলে ওই প্রযোজক আর্থিক সংকটে ভুগছিল, তাই সে মনোহরের সঙ্গে একটি নতুন সিনেমা করতে চায়। সেখানে নায়ক হিসেবে থাকবে সুপারস্টার প্রেমলাল। অন্যদিকে সুরা রশিদের দোকানে পৌঁছে যায়। সেখানে রশিদ ও তার কয়েকজন বন্ধু বসে মদ্যপান করছিল। অটো থেকে নামার সময় সুরার চোখে মনোহরে ফেলে দেওয়া সেই ব্যাগটি পড়ে যায়। ব্যাগের ভেতরে গুরুত্বপূর্ণ কিছু কাগজ ছিল। সুরা ব্যাগটি নিয়ে দোকানের ভেতরে ঢুকে যায়। দোকানে ঢোকার পর রশিদ সুরাকে জিজ্ঞাসা করে, এই ব্যাগে কি আছে? তখন সুরা শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ঘটনাটা তাকে খুলে বলে। এরপর সুরার এক বন্ধু ব্যাগটি খুলে দেখে, কিন্তু ভেতরে শুধু কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্রই পাওয়া যায়। এদিকে রশিদ বাড়িতে না থাকায় তার স্ত্রী নাইলাকে বলে, তোমার বাবাকে ফোন করো। কিন্তু রশিদ ইচ্ছে করে নিজের মোবাইল ফোনটা বাড়িতে রেখে এসেছিল, যাতে কেউ তাকে বিরক্ত করতে না পারে। কিছুক্ষণ পর মদ শেষ হয়ে যায়। তখন রশিদের বন্ধুরা একে একে চলে যায়, কিন্তু রশিদের আরও মদ খাওয়ার ইচ্ছা ছিল। তাই সে সুরাকে নিয়ে আরেকটি মদের দোকানের দিকে রওনা দেয়। দোকানের কাছে পৌঁছে রশিদ সুরাকে মদ কিনে আনতে পাঠায় আর নিজে অটোরিকশার পাশে দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই বাস স্ট্যান্ডের কাছে দাঁড়িয়ে থাকা এক মহিলা তার চোখে পড়ে। রশিদ সুরাকে বলে, ওই মহিলাকে আমাদের সঙ্গে আসতে বলো। প্রথমে সুরা কিছুটা ইতস্তত করলেও পরে সাহস নিয়ে মহিলার সঙ্গে কথা বলে। অবাক করা বিষয় হলো মহিলাও তাদের সঙ্গে যেতে রাজি হয়ে যায়। তখন বোঝা যায় তিনি আসলে একজন যৌনকর্মী। এরপর সেই মহিলা, সুরা ও রশিদ তিনজন মিলে একটি হোটেল রুম খুঁজতে শুরু করে, কিন্তু কোথাও কোনো রুম খালি না পেয়ে শেষ পর্যন্ত তারা রশিদের দোকানেই ফিরে আসে। দোকানটি তার বাড়ির খুব কাছেই ছিল। এদিকে অনেক রাত হয়ে যাওয়ায় আশেপাশের সব দোকানপাটও বন্ধ হয়ে যায়। তখন তারা তিনজন দোকানের ভেতরে ঢুকে পড়ে। ভেতরে ঢোকার পর ওই মহিলা সুরাকে বলে, আমার জন্য হোটেল থেকে কিছু খাবার নিয়ে এসো। তখন সুরা খাবার আনতে বেরিয়ে যায়। আর এখান থেকেই গল্পের আসল টুইস্ট শুরু হয়ে যায়। বের হওয়ার সময় সুরা দোকানের শাটার বাইরে থেকে তালা লাগিয়ে দেয়, যাতে বাইরে থেকে কেউ শাটার খুলে ভেতরে রশিদ ও ওই মহিলাকে দেখতে না পায়। কিছুক্ষণ পর দোকানের ভেতরে থাকা মহিলার কাছে একটি ফোন আসে। সে ফোনে জোরে জোরে কথা বলতে শুরু করে। ঠিক সেই সময় বাইরে থেকে কেউ শাটারে জোরে জোরে ধাক্কা দিতে শুরু করে। এতে রশিদ বেশ ভয় পেয়ে যায়। সে ভাবে হয়তো তার পরিচিত কেউ অথবা বাড়ির কোনো সদস্য বাইরে দাঁড়িয়ে আছে।
কিন্তু শাটারের ফাঁক দিয়ে উকি দিয়ে দেখতে পায় বাইরে একজন মাতালোক দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর সেই মাতালো সেখান থেকে চলে যায়। এরপর মহিলা মদ পান করার পর রশিদের কাছে পারিশ্রমিক চায়। রশিদ তাকে টাকাও দিয়ে দেয়, তবে তার সঙ্গে কোনো সম্পর্ক করার ইচ্ছে রশিদের ছিল না, কারণ তার দোকান বাড়ির খুব কাছেই ছিল আর সে এই কাজটা করতে ভয় পাচ্ছিল। যদি বিষয়টা কোনোভাবে তার পরিবারের লোকজন জেনে যায় তখন তার অবস্থা কেমন হয়ে যাবে। ঘরে তার মেয়ে রয়েছে। অন্যদিকে সুরা খাবার আনতে একটি ধাবায় যায়। সেখানে হঠাৎ করে তার চোখে পড়ে মনোহরকে। মনোহর তখন সেই প্রযোজকের সঙ্গে বসে খাবার খাচ্ছিল। সুরা মনোহরের কাছে গিয়ে বলে, স্যার আপনার ব্যাগটা আমার কাছেই আছে। মনোহর সঙ্গে সঙ্গে ব্যাগটি ফেরত চাইলে সুরা বলে, এই মুহূর্তে ব্যাগটি আমার সঙ্গে নেই, আমি আগামীকাল আপনাকে অবশ্যই ফিরিয়ে দেব। কিন্তু মনোহর বলে, না না, ব্যাগটা আমার এখনই দরকার। এর জন্য সুরা তার কথায় রাজি হয়ে যায়। এদিকে ব্যাগটা ফিরে পাওয়ার আশায় প্রযোজক খুশি হয়ে সুরা ও মনোহর দুইজনকে মদ্যপানের আমন্ত্রণ জানায়। প্রথমে সুরা রাজি হয় না, তবে তাদের দুইজনের অনুরোধে শেষ পর্যন্ত সেও মদ পান করতে রাজি হয়ে যায়। এরপর খাবার নিয়ে সুরা ও মনোহর রশিদের দোকানের উদ্দেশ্যে রওনা দেয় যাতে ব্যাগটি নিয়ে আসা যায়, কিন্তু পথে পুলিশ তাদেরকে আটকায়। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে সুরাকে থানায় নিয়ে যাওয়া হয়। মনোহরও তার সঙ্গে থানায় যায়, কারণ তার ব্যাগটি এখনও সুরার কাছেই রয়েছে। থানায় পৌঁছে মনোহর তার বন্ধু সুভাষকে ফোন করার চেষ্টা করে। সুভাষ ওই থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, কিন্তু এক পুলিশ সদস্য জানায় ডিউটি শেষ হয়ে যাওয়ার পর সুভাষ স্যার কখনো ফোন ধরে না, তাই সুরাকে ছাড়াতে হলে সকাল পর্যন্ত অপেক্ষা করতেই হবে। অন্যদিকে রশিদ এখনও সেই মহিলাকে নিয়ে নিজের দোকানের ভেতরেই আটকা পড়ে আছে, কারণ সুরা বের হওয়ার সময় বাইরে থেকে শাটারে তালা লাগিয়ে গিয়েছিল। থানায় বসে সুরার হঠাৎ করে রশিদের কথা মনে পড়ে যায়। সে রশিদের নম্বরে ফোন করে জানায়, আমাকে পুলিশ ধরে নিয়ে এসেছে আর ভুল করে দোকানের শাটারের বাইরে থেকে তালা মেরে দিয়েছি। এখন তুমি ওই মহিলাকে নিয়ে কিভাবে বের হবে? কিন্তু কিছুক্ষণ পরই ওপাশ থেকে হঠাৎ করে ফোনটা কেটে যায়। তখনই সুরার মনে সন্দেহ জাগে। সে বুঝতে পারে এতক্ষণে সে রশিদের সঙ্গে নয়, অন্য কারোর সঙ্গে কথা বলছিল, কারণ রশিদ তো নিজের মোবাইলটা বাড়িতে ফেলে গিয়েছিল। এই বিষয়টা বুঝতে পেরে সুরা আরও বেশি আতঙ্কিত হয়ে যায়। এদিকে দোকানের ভেতরে রশিদ ভীষণ অস্থির হয়ে যায়। বাইরে দিয়ে কোনো গাড়ি গেলেই সে দৌড়ে শাটারের কাছে গিয়ে দেখতে পায় সুরা ফিরে এসেছে কিনা। এদিকে থানায় সুরা পুরো ঘটনাটি মনোহরকে খুলে বলে, কিন্তু মনোহর তাকে সান্ত্বনা না দিয়ে উল্টো বলে, এভাবে চলে কাল তোমার খবর টিভির নিউজে দেখাবে। পরদিন সকালে সুভাষ থানায় এসে সুরা ও মনোহর দুইজনকে ছাড়িয়ে নিয়ে যায়। এরপর সুরা তার অটোরিকশাটিও ফিরে পায়। সুরা মনোহরকে হোটেল পর্যন্ত পৌঁছে দিলে মনোহর আবারও বলে, এবার আমার ব্যাগটা এনে দাও। তখন সুরা বলে, আমি যদি এখন দোকানের শাটারটা খুলে দেই তাহলে আশেপাশে সবাই জেনে যাবে যে রশিদ সারারাত একটা মহিলার সঙ্গে দোকানের ভেতরেই ছিল। এই কথা শুনে মনোহর তাকে একটা বুদ্ধি দেয়। সে বলে, অটোরিকশা নিয়ে যেও না, বাসে করে দোকানের কাছাকাছি যাও, আগে দূর থেকে দেখে এসো ওখানকার পরিস্থিতি কি, তারপর সিদ্ধান্ত নেবে। সুরা মনোহরের পরামর্শ মেনে বাসে করে রশিদের দোকানের দিকে রওনা দেয়। এদিকে দোকানের ভেতরে থাকা মহিলা রশিদকে বলতে থাকে, তোমার লোকটার আসতে আর কতক্ষণ বাকি আছে? সকাল হয়ে গেছে, আমাকে এখান থেকে যেতে হবে। সে বারবার শাটার খুলে বের হওয়ার চেষ্টা করে এবং জোরে জোরে চিৎকার করতে শুরু করে। রশিদ তাকে থামানোর চেষ্টা করে। এক পর্যায়ে দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। সেই ধাক্কাধাক্কির মাঝে রশিদ ভুলবশত মহিলার মাথার দেয়ালে সজোরে আঘাত করে। এদিকে সুরাকে বাসে করে দোকানের সামনে পৌঁছাতে দেখা যায়, কিন্তু দূর থেকে সে দেখতে পায় দোকানের সামনে মানুষের বিশাল ভিড় জমে গেছে। পরিস্থিতি দেখে সে আর বাস থেকে নামে না, ভয়ে বাসের মধ্যেই থাকে এবং বাসটি সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর জানা যায় দোকানের সামনে যে ভিড় জমেছিল সেটা আসলে এক ছোট মেয়ে পড়ে গিয়ে আহত হওয়ার কারণে জমেছিল। তার পা থেকে রক্ত বের হচ্ছিল। ঠিক তখনই রশিদের বাড়িতে রং করার কাজে ব্যস্ত এক মিস্ত্রির চোখে দোকানের সামনে লাল রঙের একটি দাগ পড়ে থাকতে দেখতে পায়। দূর থেকে দেখে মনে হয় এটা যেন রক্ত। পরে ভালো করে সে দেখে বুঝতে পারে এটি আসলে রশিদের দোকান থেকে বেরিয়ে আসা লাল রং। বিষয়টা নিশ্চিত হতে দেখে সে তার সহকারীকে দোকানের উপরের জানালা দিয়ে ভেতরে উকি মেরে দেখতে বলে, কিন্তু দোকানের ভেতরে তখন রশিদ ওই মহিলাকে বেঁধে রেখেছিল যাতে সে নড়াচড়া করতে না পারে আর চিৎকার করতে না পারে। রশিদ যখন বুঝতে পারে যে কেউ জানালা দিয়ে ভেতরে তাকাচ্ছে তখন সে দ্রুত মহিলাকে নিয়ে দেয়ালের আড়ালে লুকিয়ে পড়ে, ফলে বাইরে থেকে কেউ তাদেরকে দেখতে পায় না। এরপর দোকানের সামনে রাখা কাঠের বক্সটি সোজা করার অজুহাতে রংমিস্ত্রি রশিদের বাড়ি থেকে দোকানের চাবি এনে শাটার খোলার চেষ্টা করে। ভেতরে বসে রশিদের অবস্থা তখন ভয় কাঁপছিল। তার মনে হচ্ছিল যেন চোখের সামনে তার মানসম্মান সব শেষ, পরিবার আর পুরো জীবন শেষ হয়ে গেছে। কিন্তু অনেক চেষ্টা করেও রংমিস্ত্রি কোনো তালা খুলতে পারেনি। শেষ পর্যন্ত সে শাটার খোলার পরিকল্পনা বাতিল করে দেয়। এভাবে সকাল পেরিয়ে দুপুর হয়ে যায়। দুপুরে রশিদের চোখ পড়ে সেই মহিলার দিকে। হাত পা বাঁধা অবস্থায় কষ্ট করে নিজের মোবাইল ফোনটা টেনে এনে
কাউকে ফোন করার চেষ্টা করছিল। তখন রশিদ তার কাছে গিয়ে নিজের কাছে থাকা সব টাকা, গাড়ির চাবি, এমনকি আঙুলে সোনার আংটিটাও তার হাতে তুলে দেয় এবং তাকে মুক্ত করে দেয়। কারণ রশিদ কোনো খারাপ মানুষ ছিল না, সে শুধু নিজের মান-সম্মান রক্ষার জন্যই মহিলাকে বেঁধে রেখেছিল, যাতে সে চিৎকার করে সবাইকে জড়ো করতে না পারে। এরপর রশিদ পুরো সত্য ঘটনাটা তাকে খুলে বলে, কেন দোকান থেকে বের হতে চাইছে না এবং এই অবস্থায় সে আটকা পড়ে গেছে। সে জানালার ফাঁক দিয়ে নিজের বাড়িটাকে মহিলাকে দেখায়। সবকিছু শোনার পর মহিলা রশিদের অসহায় পরিস্থিতি বুঝতে পারে। সে বলে, ভয় পেও না, তোমার বন্ধু না আসা পর্যন্ত আমি কোথাও যাব না। এরপর সে রশিদকে জিজ্ঞাসা করে, কিছুক্ষণ আগে তোমাকে তোমার মেয়ের কথা বলতে শুনেছি, তুমি কি ওর বিয়ে দিতে চাও? আগে ওকে ভালোভাবে পড়াশোনা করাও। আমি যদি পড়াশোনা করার সুযোগ পেতাম তাহলে এই পেশায় কখনো আসতাম না। তোমার মেয়েকে শিক্ষিত করো, তাহলে সে একদিন নিজের পায়ে দাঁড়াতে পারবে। অন্যদিকে মনোহর তখন এক প্রযোজকের সঙ্গে নতুন সিনেমা নিয়ে আলোচনা করছিল। এদিকে দোকানের ভেতরে থাকা মহিলা হঠাৎ করেই মনোহরের হারিয়ে যাওয়া সেই ব্যাগটি খুঁজে পায়। ব্যাগের ভেতরে ছিল মনোহরের লেখা সিনেমার স্ক্রিপ্ট। সে কৌতূহলবশত স্ক্রিপ্টটা পড়তে শুরু করে। ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসে আর সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে যায়। রাতে রশিদের বন্ধুরা আবারও দোকানের সামনে এসে আড্ডা দিতে শুরু করে, কিন্তু এবার রশিদ তাদের সঙ্গে নেই, কারণ সে তখনও দোকানের ভেতরই আটকে আছে। ভেতর থেকে রশিদ তার বন্ধুদের সব কথা শুনতে পায়। তারা তার সম্পর্কে বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করতে শুরু করে। কেউ বলে রশিদ মানুষকে ঠকিয়ে টাকা উপার্জন করে, আবার কেউ তার চরিত্র নিয়েও কুৎসা রটাতে শুরু করে। এরপর রশিদের এক বন্ধু তার বাড়িতে দোকানের চাবি আনতে যায়, কিন্তু চাবি নেওয়ার বদলে সে বাথরুমের জানালা দিয়ে ভেতরে উকি মারতে শুরু করে। দোকানের ভেতর থেকে রশিদ সবকিছু দেখতে পাচ্ছিল, কিন্তু কিছুই করার ছিল না। কিছুক্ষণ পর বন্ধুরা সেখান থেকে চলে যায়। রাত গভীর হয়ে আসায় আশেপাশের সব দোকানপাটও এক এক করে বন্ধ হয়ে যায়। মহিলাটি রশিদকে দোকানের তালা খোলার চেষ্টা করতে বলে। এরপর দুজন মিলে অনেক চেষ্টা করে দোকানের দরজা খুলতে পারছিল না। অন্যদিকে সুরা আবারও মনোহরের কাছে এসে জিজ্ঞাসা করে, এখন আমি কি করব? মনোহর অবাক হয়ে বলে, তুমি এখনো দোকান খোলোনি? সুরা উত্তর দেয়, এখনো আশেপাশের সব দোকান বন্ধ হয়নি, তাই আমি সেখানে যাইনি। এই কথা শুনে মনোহর কিছুটা রেগে গিয়ে বলে, তাড়াতাড়ি গিয়ে দোকানটা খুলে দাও, এখন তো রাত 12:30 বাজে, এই সময় সব দোকানই বন্ধ হয়ে গেছে। এরপর সুরা আবারও রশিদের দোকানের দিকে রওনা দেয়। এদিকে দোকানের ভেতরে রশিদ হতাশ হয়ে বসে থাকে। তখন সেই মহিলা রশিদের দেওয়া সব টাকা পয়সা, আংটি ও অন্যান্য জিনিস ফিরিয়ে দিয়ে তাকে সাহস জোগানোর চেষ্টা করে। ঠিক সেই সময় বাইরে থেকে তালা খোলা শব্দ শোনা যায়। কিছুক্ষণের মধ্যেই দোকানের পাশের লকটিও খুলে যায়। দরজা খুলতে দেখে রশিদ তাড়াহুড়া করে মহিলার কাপড় চোপড় ও জিনিসপত্র একত্র করে তাকে দ্রুত চলে যেতে বলে, কিন্তু মহিলা হেসে বলে, আমি তো চলে যাব, কিন্তু তুমি এই ছেঁড়া জামা কাপড় পরে বাইরে কিভাবে যাবে? এরপর সে গোলাপ ফুলের নকশা করা একটা শার্ট তাকে দেয়। সে জানায় যে এই শার্টটা সে একজন বিশেষ মানুষের জন্য কিনেছিল। বিদায় নেওয়ার আগে রশিদ মহিলার নাম জানতে চায়। তখন সে উত্তর দেয়, আমাদের পেশায় প্রতিদিনই নাম বদলে যায়, তবে তুমি চাইলে আমাকে সোনা বলে ডাকতে পারো, কারণ আমার মনটা সোনার মতোই। এই বলে মহিলাটি সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর সুরার দোকানে এসে দেখতে পায় রশিদ একাই বসে আছে। রশিদ অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুমি দোকান খুলে আবার কোথায় চলে গিয়েছিলে? সুরা আরও অবাক হয়ে বলে, আমি তো দোকান খুলিনি, বরং আমি তোমাকে জিজ্ঞেস করতে চাইছিলাম যে দোকানটা খুলল কে? এই কথা শুনে রশিদ হতবাক হয়ে যায়। এরপর সুরা তাকে জানায়, ভুল করে আমি তোমার বাড়িতে ফোন করে বলেছিলাম যে তুমি দোকানের ভেতরে আটকা পড়ে আছো, কারণ সেই দিন রাতে পুলিশ আমাকে ধরে নিয়ে গিয়েছিল, আর দোকানের দ্বিতীয় চাবিটা তো তোমার বাড়িতেই ছিল, তাই ভাবছিলাম তোমার পরিবারের কেউ এসে কি দোকানটা খুলে দিয়েছে। এই কথা শুনে রশিদের মুখের রং ফ্যাকাশে হয়ে যায়। এরপর রশিদ কল্পনায় দেখতে শুরু করে যে সে বাড়িতে ফিরেছে, কিন্তু পরিবারের কেউ তার সঙ্গে কোনো কথা বলতে চাইছে না। তার স্ত্রী রাগ করে নিজের ঘর থেকে চলে যায়, আর ছোট্ট মেয়ে তাকে বলে, তোমাকে বাবা বলতে আমার লজ্জা লাগে, তুমি খুবই ঘৃণ্য কাজ করেছ। তবে একটু পরে বোঝা যায় এসব আসলে বাস্তবে ঘটেনি, সবই রশিদের কল্পনা ছিল। এরপর সুরা তাকে বলে, একজন মানুষ আছে যিনি হয়তো এই পরিস্থিতিতে তোমাকে সাহায্য করতে পারবেন। সুরা তখন রশিদকে নিয়ে মনোহরের কাছে যায় এবং মনোহরের ব্যাগটি ফিরিয়ে দেয়। এরপর সে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ঘটনাটি সত্যি সত্যি মনোহরকে জানায়। সব কথা শোনার পর মনোহর বলে, এখন যাই হোক এই পরিস্থিতি রশিদকেই সামলাতে হবে। এরপর সুরা ও রশিদ সেখান থেকে চলে যায়। রশিদ যখন বাড়িতে পৌঁছায় তখন তার স্ত্রী স্বাভাবিকভাবেই তাকে বলে, আগে হাত মুখ ধুয়ে আসো, আমি খাবার নিয়ে আসছি, যদি দেরি করে ফিরতে অন্তত আমাকে একবার জানাতে পারতে। তার ছোট্ট মেয়ে আবারও হাসতে হাসতে জিজ্ঞাসা করে, বাবা তুমি এই সুন্দর ফুলওয়ালা শার্টটা কোথায় পেলে? এরপর রশিদ নিজের ঘরে চলে যায়। ঠিক সেই সময় তার ফোনে নাইলার এক বন্ধুর কল আসে, যে ফোনের ওপাশ থেকে নাইলার বন্ধু তাকে জানায় যে সে গান গাওয়ার কম্পিটিশনের জন্য নির্বাচিত হয়েছে। এই খবরটা শুনে নাইলা ফোন রেখে দেয়। এরপর নাইলা রশিদের ঘরে ফিরে আসে এবং বলে, বাবা আমি তোমার ব্যাপারে কাউকে কিচ্ছু বলিনি, কারণ আমি জানি তুমি খুবই ভালো মানুষ। মেয়ের এই কথা শুনে রশিদ খুবই আবেগপ্রবণ হয়ে যায়। এরপর নাইলা বলে, বাবা আমি আবারও পড়াশোনা করতে চাই,
আমার সব বন্ধুরা উচ্চশিক্ষা নিচ্ছে, তুমি আমাকে নিয়ে একদমই চিন্তা করবে না, আমি কখনোই তোমার বিশ্বাস ভাঙব না। মেয়ের এই আন্তরিক কথাগুলো শুনে রশিদের চোখে জল চলে আসে। সেদিন রাতে সে স্ত্রীকে বলে, আমি ভাবছি আপাতত নাইলার বিয়েটা স্থগিত রাখি, ওকে আবারও পড়াশোনা করতে দেই, যাতে ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়াতে পারে এবং নিজের একটা সুন্দর ভবিষ্যৎ গড়তে পারে। পরদিন মনোহরকে কারোর জন্য অপেক্ষা করতে দেখতে পাওয়া যায়। ঠিক তখন একটি অটোরিকশা এসে থামে। অটো থেকে নেমে আসে সেই একই মহিলা যে সেদিন রাতে রশিদের দোকানে আটকা পড়েছিল। তখন জানা যায় ওই মহিলাই আসলে মনোহরের স্ত্রী। মনোহরের খারাপ আর্থিক অবস্থার কারণে তাকে বাধ্য হয়ে এই পেশায় কাজ করতে হচ্ছে। মহিলা মনোহরের হাতে কিছু টাকা তুলে দেয়। এই টাকাই মনোহর তার কাছে চেয়েছিল। যদিও নিজের স্ত্রীর কাছ থেকে এভাবে টাকা নিতে তার ভীষণ খারাপ লাগছিল, কিন্তু অসহায় পরিস্থিতির কারণে সে বাধ্য হয়েছিল। এরপর মনোহর বলে, আমার ব্যাগটা তো ফিরে পেয়েছি, কিন্তু ব্যাগের ভেতরে থাকা স্ক্রিপ্টটা নেই। তখন মহিলা নিজের কাছে থাকা সেই স্ক্রিপ্টটা তাকে ফিরিয়ে দেয়। তবে সে জানতো না যে এটি আসলে মনোহরের লেখা স্ক্রিপ্ট নয়। এরপর সে বলে, আমি তোমার জন্য একটি শার্ট কিনেছিলাম, কিন্তু পরিস্থিতির কারণে সেটি আমাকে অন্য একজনকে দিয়ে দিতে হয়েছে। গল্প ফিরে পাওয়া এবং শার্টের কথা শুনে মনোহর বুঝতে পারে যে সেদিন রাতে রশিদের সঙ্গে থাকা মহিলাটি আসলে তার নিজের স্ত্রী। তখন সে জিজ্ঞাসা করে, শার্টটা কি গোলাপ ফুলের নকশা ছিল? মহিলা অবাক হয়ে বলে, হ্যাঁ ছিল, তবে আমি তাকে শুধু গোলাপ ফুলের নকশা করা শার্টটাই দিয়েছিলাম, কোনো গোলাপ ফুল নয়। এরপর মনোহরকে সেই স্ক্রিপ্ট নিয়ে সিনেমা বানাতে বলে, কিন্তু মনোহর হেসে উত্তর দেয়, আমার স্ক্রিপ্ট তো আমি ফিরে পেয়েছি, কিন্তু এখন আমি আর ওই গল্প নিয়ে সিনেমা বানাবো না। আমি নতুন একটা গল্প নিয়ে সিনেমা বানাবো, আর সেই সিনেমার নাম হবে শাটার। এখানেই প্রকাশ পায় যে মনোহর, রশিদ, সুরা এবং নিজের স্ত্রী এই তিনজনের জীবনে ঘটে যাওয়া সেই অবিশ্বাস্য রাতের ঘটনাগুলো নিয়েই নতুন একটি সিনেমা বানাতে চলেছেন। এই মজার এবং আবেগঘন মুহূর্তের মধ্য দিয়ে সিনেমাটা সমাপ্তি ঘটে যায়। শাটার। বন্ধুরা, গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, নিজের যত্ন নিও। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।